হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকর। আজকে আমরা যে ডাব্লিউপিএসআই তার যে মক টেস্ট, জিকের মক টেস্ট নিয়ে 6 নম্বর পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করছি। চলো চলে যাই আজকের ক্লাসে। এই ক্লাসে 30টি প্রশ্ন আছে। তুমি দেখো 30টির মধ্যে কতগুলো আনসার সঠিক করতে পেরেছো। এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার আছে, ঠিক সেরকম বেশ কিছু হট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি যেগুলো নিউজে এসেছে। চলে আসি প্রথম প্রশ্নে। ইতালির বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম কি? ইতালির বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম কি? অপশনগুলো দেখো। মাত্কো রেঞ্জি, সের্জিও মাত্তারেলা, মাটকো সালভিনি, গ্লুসেপ্পে কোন্টে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সের্জিও মাত্তারেলা 2015 সাল থেকে কিন্তু ইতালির রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা। কেন্দ্রীয় সরকারের সংকল্প পর্ব কিসের সাথে সম্পর্কিত? দেখো আমাদের এই পর্বে তোমরা প্রশ্ন ছাড়াও এডিশনাল অনেক কিছু ইনফরমেশন পাবে এখান থেকে। যে কেন্দ্রীয় সরকারের সংকল্প পর্ব, এটা কালচারাল মিনিস্ট্রি বা সংস্কৃতি মন্ত্রক লঞ্চ করেছিল 2020 সালে। কিসের কারণে? দূষণ রোধ, জল সংরক্ষণ, বৃক্ষরোপণ নাকি বিশ্ব উষ্ণায়ন? তো সংকল্প পর্ব এটা বৃক্ষরোপণের সঙ্গে সম্পর্কিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা 28 জুন 2020 থেকে 12 জুলাই 2020 পর্যন্ত চলেছিল সংকল্প পর্ব। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বৃক্ষরোপণ। তৃতীয় প্রশ্নে চলে যাই। 2020 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন শিব সিং। শিব সিং কোন ক্ষেত্রের জন্য 2020 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন? হকি, বক্সিং, টেনিস নাকি রেসলিং? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচ, যারা খেলাধুলার কোচ হয় বা ক্রীড়া প্রশিক্ষক, তাদের জন্য। তো শিব সিং কিসের সঙ্গে সম্পর্কিত? না বক্সিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, চতুর্থ প্রশ্নে চলে যাই। বিশ্বের বৃহত্তম প্লাজমা থেরাপি ট্রায়াল কোনটি? বিশ্বের বৃহত্তম প্লাজমা থেরাপি ট্রায়াল কোনটি? এলিমা প্রজেক্ট, প্রজেক্ট প্ল্যাটিনা, কোভিড প্লাজমা প্রজেক্ট নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হবে বিশ্বের বৃহত্তম প্লাজমা থেরাপি ট্রায়াল হচ্ছে প্রজেক্ট প্ল্যাটিনা। এটি মহারাষ্ট্র সরকার 2020 সালে লঞ্চ করেছিল যে প্লাজমা থেরাপির জন্য, কিন্তু ওই কোভিড-19 কারণেই। তাই অপশন বি ইজ রাইট আনসার, এবং এটা একটি কোভিড-19 প্লাজমা থেরাপি, সেটাও মনে রাখবে কিন্তু। পঞ্চম প্রশ্নে চলে যাই। প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? দেখো এই প্রশ্নটি দিয়েছি অন্য কারণে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সেখান থেকেই কিন্তু প্রশ্নটি একটু আমি ডিটেলসে আরও এডিশনাল ইনফরমেশন এখানে আছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম বিশ্ব পরিবেশ দিবস 1927 সালে পালিত হয়েছিল 5ই জুন। তার থিম কী ছিল? ক্লিন এয়ার, অনলি ওয়ান আর্থ, সেভ আর্থ নাকি গ্রিন আর্থ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অনলি ওয়ান আর্থ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1927 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস চালু হয়। চলে আসি এডিশনাল ইনফরমেশনে। 2020 সালের যে পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, তার যে থিম ছিল টাইম ফর নেচার। এবং 2021 সালের পরিবেশ দিবসের থিম হচ্ছে ইকোসিস্টেম রিস্টোরেশন। এবং 2021 সালের বিশ্ব পরিবেশ দিবসের হোস্টিং কান্ট্রি আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। ক্লিয়ার? মনে থাকবে এতগুলো এডিশনাল ইনফরমেশন, বুঝতে পেরেছো? চলে যাই আমরা পরের ক্লাসে বা পরের প্রশ্নে। ন্যায়ের শৃঙ্খল স্থাপন করেন কে? এরা ইতিহাস থেকে চলে এসেছি আমরা। ন্যায়ের শৃঙ্খল স্থাপন করেন কে? শাহজাহান, আকবর, হুমায়ুন নাকি জাহাঙ্গীর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জাহাঙ্গীর ন্যায়ের শৃঙ্খল স্থাপন করেছিলেন। চলে যায় 7 নম্বর প্রশ্নে। শশাঙ্ক কার উপাসক ছিলেন? দেখো প্রশ্নটি একটু তোমাদের হয়তো অড লাগবে, কিন্তু সম্রাট অশোক যেমন বুদ্ধদেবের উপাসক ছিলেন, ঠিক সেই রকম সম্রাট বাংলার শশাঙ্ক, যে বাংলার রাজা শশাঙ্ক, তিনি কার উপাসক ছিলেন? শিব, কালী, বিষ্ণু নাকি ব্রহ্মা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। অষ্টম প্রশ্নে চলে যাই আমরা। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? একটি বৌদ্ধ মঠ বিক্রমশিলা মহাবিহার, সেটি প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল, দেবপাল, মহিপাল নাকি গোপাল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মপাল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্নে চলে যাই। দিনেমার বলতে কোন দেশের লোকেদের বোঝানো হয়? যখন ভারত বিভিন্ন দেশের বণিকরা বাণিজ্য করার জন্য প্রথম ভারতে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, ব্রিটেন, পোল্যান্ড, ডেনমার্ক, হল্যান্ড, তারপরে পর্তুগিজ, সবাই এসেছিল। তো তার মধ্যে দিনেমার বলতে কাদের বোঝানো হয়েছে? নেদারল্যান্ডস, পর্তুগিজ, ডেনমার্ক নাকি হল্যান্ড? এটি হচ্ছে আজকে তোমার হোম টাস্ক। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু সঠিক উত্তর কী। ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি, সেখান থেকে ম্যাচ করে নিও। নিম্নলিখিত কোন বংশের শাসকগণ দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন? অর্থাৎ লার্জেস্ট এরিয়া, অনেকটা এরিয়া জুড়ে যাদের প্রতাপ ছিল, কোন বংশের শাসকগণের? চালুক্য বংশ, চোল বংশ, পল্লব বংশ নাকি সেন বংশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে চোল বংশের রাজাদের আধিপত্য সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ ভারতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 11 নম্বর প্রশ্নে চলে যাই।
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে কি পরিমাপ করা হয়? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক প্রতি বছর হয়, লঞ্চ করা হয়। 2020 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 131। এখানে কি পরিমাপ করা হয়? জীবনের পরিধি, শিক্ষা গ্রহণ, আয়ের স্তর নাকি সবকটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে এগুলি সবকটি কিন্তু পরিমাপ করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ভারতবর্ষে কত সালে আমদানি রপ্তানি ব্যাংক তৈরি হয়? ভারতবর্ষের প্রথম আমদানি রপ্তানি ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক। এটা তৈরি হয়েছিল কত সালে? 1982, 80, 75 নাকি 56? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1982 সালে এক্সিম ব্যাংক, যেটা ভারত সরকারের একটি আমদানি রপ্তানি ব্যাংক, সেটা তৈরি হয়েছিল। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নে চলে যাই। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয়, অর্থাৎ নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছিল এগ্রিকালচার সেক্টরে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল, এবং সেটি হয়েছিল কত সাল পর্যন্ত ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 1961 থেকে 1966। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দেখো আজকের প্রশ্নগুলো কিন্তু বেশ ধামাকাদার এবং খুব হট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি। ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি? দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ নাকি? তার বিজ্ঞানসম্মত নাম কী হবে? অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে না। তার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রেস। ইকুয়াস ক্যাবালাস এটা হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। প্যান্থেরা লিও এটা হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম। চলে যাই 15 নম্বর প্রশ্নে। ভারতের কোন অংশে দণ্ডকারণ্য অবস্থিত? দেখো দণ্ডকারণ্য এটা আমাদের প্রাচীন যে দুটো মহাকাব্য আছে রামায়ণ মহাভারত, সেখানে উল্লেখ আছে দণ্ডকারণ্যের, কিন্তু প্রশ্নটি দেখে একটু ঘুরিয়ে দিয়েছে, কোন জায়গায় বলা হয়নি, বলা হয়েছে কোন ভাগে আছে দণ্ডকারণ্য। অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে। দণ্ডকারণ্য ছত্তিশগড় রাজ্যের বাস্তার ডিভিশন, সেখানে অবস্থিত দণ্ডকারণ্য। এখন ভারতের ম্যাপটা মনে করো, ছত্তিশগড় রাজ্য একজাক্টলি মধ্যভাগে আছে, মধ্যপ্রদেশের কাছেই। অপশান সি ইজ দ্য রাইট আনসার। যেটা আগে মধ্যপ্রদেশ ছিল সেখান থেকে ভেঙে তো ছত্তিশগড় করা হয়েছে। ওমকারেশ্বর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ওমকারেশ্বর বাঁধ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি কোন নদীর উপর? অপশানগুলো দেখো, নর্মদা, কৃষ্ণা, কাবেরী নাকি মহানদী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নর্মদা নদীতে ওমকারেশ্বর বাঁধ অবস্থিত। 17 নম্বর প্রশ্নে চলে যায়। কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? এডিশনাল ইনফরমেশনে আসছি পরে, তার আগে প্রশ্নটি করে নিই যে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বলি কত 23.5 ডিগ্রি নর্থ। অপশানগুলো তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে। 23.5 ডিগ্রি যে নর্থ, উত্তর যে অক্ষাংশ, যে অক্ষরেখা, তাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলি, আর 23.5 ডিগ্রি দক্ষিণ তাকে মকরক্রান্তি রেখা বলা হয়। এই কর্কটক্রান্তি রেখা গেছে কোন, এই যে অপশানগুলো আছে তার মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে? না, ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ঝাড়খণ্ড রাজ্য ছাড়াও ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। একদম পশ্চিম দিক থেকে বলছি, গুজরাট, ম্যাপটা মনে করবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে হবে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। তাহলে যদি তোমার প্রশ্ন আছে যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, তখন তুমি আনসার দিতে পারবে। এরা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই খাতায় নোট করে নেবে কিন্তু, ইনক্লুডিং এখানে ঝাড়খণ্ড, মনে থাকবে। চলে যায় পরের প্রশ্নে। আমির খসরুর জন্মস্থান কোথায়? আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হতো, তার জন্মস্থান কোথায়? পাটিয়ালি, আহমেদনগর, বিজাপুর নাকি গুলবার্গা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাটিয়ালি নামক জায়গায় আমির খসরুর জন্মস্থান, যেটা বর্তমানে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় যে কোনো একটা, দুটোর মধ্যে একটা জায়গাতে অবস্থিত হবে। ক্লিয়ার? একজাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই, সরি 18 নম্বর হয়ে গেছে। চলে যায় 19 নম্বর প্রশ্নে। রঙ্গিত নিম্নলিখিত কোন নদীর উপনদী? ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া হচ্ছে প্রশ্নটি। রঙ্গিত নিম্নলিখিত কোন নদীর উপনদী? রায়ডাক, রায়মাটাং, মহানন্দা নাকি তিস্তা? তো রঙ্গিত হচ্ছে তিস্তা নদীর উপনদী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তিস্তা আবার হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, সেটাও মনে রেখো। 20 নম্বর প্রশ্নে চলে যায় আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, ওয়ান অফ দ্য কোশ্চেন অফ দ্য ডে। ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়েছিল? 1881, 82, 84 নাকি 85? তো সঠিক উত্তরটি হবে ভারতের সর্বপ্রথম জনগণনা হয়েছিল, যে অপশন দেওয়া হয়েছে সেখান থেকে রাইট আনসার অপশন এ 1821 সালে। কিন্তু অ্যাকচুয়ালি ভারতের ফার্স্ট জনগণনা বা সেন্সাস হয়েছিল 1872 সালে। তার ঠিক 9 বছর পরে, অর্থাৎ +9 করলেই পেয়ে যাবে তুমি 1881। 1881 সাল থেকে রেগুলার 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষে জনগণনা হয়। তাই এক্ষেত্রে রাইট আনসার অপশন এ 1881। যেহেতু 2021 সালে সেন্সাসের টাইম ছিল, এবারে হয়নি, তাই এটা কিন্তু এক্সামে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে যাই পরের প্রশ্নে, 21 নম্বর প্রশ্নে, আজকের কোশ্চেন অফ দ্য ডে। সম্প্রতি সোহরায় খোবার চিত্রকলা জিআই ট্যাগ পেয়েছে।
সোহরাই খোবার চিত্রকলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্রকলা, যেটা হ্যান্ডলুম শাড়িতে আঁকা হয়, সেটি জিআইটাই পেয়েছে। প্রশ্ন হচ্ছে এটি কোন রাজ্যের সোহরাই খোবার চিত্রকলা? মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এটি ঝাড়খণ্ড রাজ্যের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা এই কারণে গুরুত্বপূর্ণ যেহেতু পশ্চিমবঙ্গের এটা প্রতিবেশী রাজ্য, তাই সেখান থেকেও কিছু প্রশ্ন দিতেই পারে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া ছিল ওটা। চলে আসি 22 নম্বর প্রশ্নে, চলে এসেছি আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম রিলেটেড পোর্শনে। ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে কবে? না 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়, এবং অ্যাকচুয়ালি সেটা পাস হয় বলতে রয়্যাল অ্যাসেন্ট পেয়েছিল সেই দিন 18 জুলাই 1947 সালে, অর্থাৎ রাজ পরিবারের সম্মতি। ক্লিয়ার? সেই দিন থেকেই বলা হয় মানে ওই স্বাধীনতা বিলটি পাস হয়েছিল। অনেক সময় সেটাকে আবার 14 জুলাই 5 জুলাই এভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করা থাকে অনেক জায়গাতে, সেটা কিন্তু অপশন থাকলে তুমি সেইভাবে কিন্তু মেনশন করবে সেটাকে। 23 নম্বর প্রশ্নে চলে যাই, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, মুসলিম লীগ ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন নবাব খাজা সলিমুল্লাহ। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906, 9, 16, 20। তো সঠিক উত্তরটি হবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 24 নম্বর প্রশ্নে চলে যাই, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি 1974 সালে তৈরি করা হয়েছিল। কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, তুমি অপশানগুলো দেখে আনসার পিক করো একটা। এবং এই এজেন্সির কাজ হচ্ছে যে স্যাটেলাইট আছে তো, যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, তাদেরকে মনিটর করা। তাই এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু অপশান বি, হায়দ্রাবাদ। বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত হায়দ্রাবাদে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত। 25 নম্বর প্রশ্নে চলে যাই, ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে রানীর শাসনের নিয়ন্ত্রণে আনে? অর্থাৎ কোন আইনটির বলে, অপশানগুলো দেখো তোমরা, কোন আইনটির বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ইন্ডিয়াতে, এবং সেখান থেকে মহারানীর শাসন বা যে ব্রিটেন রাজবংশের রাজ পরিবারের শাসন কিন্তু সেখানে মানে শুরু হয়। তো দেখো, এটা শুরু হয়েছিল 1857 সালের যে মহাবিদ্রোহ, ঠিক তারপরেই তো মহারানীর ঘোষণাপত্র হয়েছিল। তাই রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, ভারত সরকার আইন 1858। ভারত শাসন আইন নয় কিন্তু, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1858, এটাকে বলা হয় ভারত সরকার আইন। 26 নম্বর প্রশ্নে চলে যাই, সায়েন্সে চলে এসেছি আমরা। নিচের কোন গ্রন্থি থেকে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এই হরমোনটা নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো সঠিক উত্তরটি হবে এসিটিএইচ নির্গত হয় বা নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে, এবং পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানবদেহের প্রভু গ্রন্থি। 27 নম্বর প্রশ্নে চলে যায়, এটি তোমরা সকলেই পারবে। কেঁচোর গমনাঙ্গ কোনটি? অপশানগুলো দেখেই তোমরা আনসার দিতে পেরেছো। কেঁচোর গমনাঙ্গের নাম কি? সিটা। অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো, মাঝে মধ্যে দু একটা সোজা কোশ্চেনও দিতে হয় কিন্তু, না হলে কিন্তু ব্রেন থেকে তোমাদের সে হ্যাপি হরমোন সেটা কিন্তু খরিত হবে না। চলে এসেছি পরের প্রশ্নে, কোন প্রাণীতে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত? তুমি অপশানগুলো দেখো, আমি যা আলোচনা করছি। ভেনাস হৃৎপিণ্ড কী জিনিস দেখো, ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং ভেনাস হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কিন্তু সে পাম্প করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। মানুষের ক্ষেত্রে অক্সিজেনযুক্ত ব্লাড পাম্প করে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড। স্তন্যপ্রাণীর হৃৎপিণ্ড যেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সেটা কিন্তু অক্সিজেনযুক্ত ব্লাড পাম্প করে। আর ভেনাস হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড পাম্প করে, এবং সেই রক্ত চলে যায় ফুলকাতে গিয়ে সেটা অক্সিজেনেটেড হয়। তাই রাইট আনসার কী হবে? অপশন ডি, মাছেদের দেহেই একমাত্র কিন্তু ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত। তাহলে ভেনাস হৃৎপিণ্ড থেকে এতগুলো জিনিস বুঝতে পেরেছো। চলে যাই 29 নম্বর প্রশ্নে। ইস্ট হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস? অপশানগুলো তোমরা দেখো। ইস্ট এক প্রকার ছত্রাক। দেখবে পাউরুটিতে যদি কিছুদিন রেখে দেওয়া হয়, একটা ছত্রাক হয়, সেটা ইস্ট ছত্রাক। আবার পাউরুটি বেক করার জন্যও কিন্তু ইস্ট ছত্রাকের প্রয়োজন হয়। কেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ? কারণ রিসেন্টলি ব্ল্যাক ফাঙ্গাস বলে আমাদের নিউজে বারবার এসেছে নাকি, সেখান থেকে আমরা অনেকেই মনে করেছিলাম যে পাউরুটির যে হালকা সবুজ রঙের ছোপ হয়ে যায় সেগুলো থেকে ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে, বা পেঁয়াজের গায়ে যে কালো কালো আস্তরণ তৈরি হয় সেখান থেকে ব্ল্যাক ফাঙ্গাস, সেগুলো সব গুজব, ওগুলো থেকে তৈরি হয় না। ইস্ট একটি ছত্রাক, এটি একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ভিটামিন বি12 ভিটামিন বি12 এখান থেকে এটি তৈরি হয়। এবং ভিটামিন বি12 রাসায়নিক নাম কি? না সায়ানোকোবালামিন। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এখান থেকে আরও একটি প্রশ্ন বলে দিই, সায়ানোকোবালামিন বা ভিটামিন বি12 একটি ধাতু আছে, সেই ধাতুটি হচ্ছে কোবাল্ট ধাতু। কোবাল্ট ধাতুর সংকেত ক্যাপিটাল সি স্মল ও।
যদি ক্যাপিটাল সি ক্যাপিটাল ও হয়ে যায় তখন সেটা কার্বন মনোক্সাইড হয়ে যাবে কিন্তু। অতএব যদি প্রশ্নে থাকে অপশানে সিও তখন খেয়াল করবে যে কোনটা কোবাল্ট ধাতু বলা হয়েছে, না কোবাল্টের সঙ্গে সিও কার্বন মনোক্সাইডে টিক করে দেবে, ব্যাস হয়ে গেছে তাহলে। 30 নম্বর প্রশ্নে চলে যাই। সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটি আজকের আরও একটি কোশ্চেন অফ দ্য ডে। সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, মান্নার, রাজস্থান নাকি কেরালা? তোমরা সকলে হয়তো বলছো যে রাজস্থানে অবস্থিত, কিন্তু রাজস্থানে অবস্থিত নয়। রাজস্থানে আছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, যেটা ভারতপুর পাখিরালয় বলা হয়, বা সেলিম আলী পক্ষী উদ্যান, সেটাই হচ্ছে কিন্তু রাজস্থানে অবস্থিত। কিন্তু সেলিম আলী যে ন্যাশনাল পার্ক সেটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলে আসি আজকের আমরা হোম টাস্কে। মনে রেখো একটা জিনিস, সফল হতে গেলে উইথাউট পরিশ্রম কোনোদিন সফল হয় না। তোমার ধারপাড়ে যাকে তুমি সফল ব্যক্তিত্বকে দেখতে পাবে, তার পেছনে আছে অনেক না দেখা পরিশ্রম। সফলতা হচ্ছে কি একটা হিমশৈলের মতো, এইটুকুটা সফলতা, যেটুকুটা জলের নিচে থাকে সেটাই হচ্ছে মেন জিনিস কিন্তু। কেমন? তো হোম টাস্কের সঠিক উত্তর দিনেমার বলা হতো ডেনমার্কের অধিবাসীদের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, ভালো থেকো, বাড়িতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো এবং আপকামিং এক্সামের জন্য নিজেকে তৈরি করো তিল তিল করে, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। ওকে বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।